বিরতির পর বাগনান থেকে ভোটের ক্যারাভান দেখছেন সরাসরি। আমি রূপমকে আরো একবার বলবো অডিয়েন্সে যারা বলতে চান, অডিয়েন্সের কাছে একটু যেতে, একটু উঠে দাঁড়ান প্লিজ। হ্যাঁ দেখুন, বলুন, মাইকটা একটু মুখের কাছে ধরুন প্লিজ। যখন থেকে মানে আমরা মাইকটা তুমি ধরো রূপম, মাইকটা তুমি ধরো। তো আমরা যখন থেকে ইলেকশনটাকে বুঝতে শিখেছি সেই থেকে দেখছি, মনে করুন এই যে সিপিএম 34 বছর রাজ করে গিয়েছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ করছেন। তো আজকে আমরা আমাদের জনসাধারণের বেশি কিছু বলার নেই। তো আমার মনে হয় এই দুটো দলকে জনসাধারণ সারা দেশের এবং আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের সকলেই দেখছেন। এবার জনসাধারণের উপরে আমার মনে হয় এই ইলেকশনটা হওয়া উচিত। ধন্যবাদ। কি জনসাধারণ কি চায়? ধন্যবাদ। ওদিকে একজনের বক্তব্য রয়েছে, এর ফার্স্ট যাও রূপম। হ্যাঁ মাইকটা তুমি ধরো। হ্যাঁ প্রথমেই আমি যে তিনটে দলের প্রতিনিধিরা আছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ, অভিনন্দন কিছু জানাতে হবে না, সরাসরি বক্তব্যে বা প্রশ্নে আসুন। আমার জাস্ট একটাই কথা, যে আমি কংগ্রেসের যিনি আছেন উনি দেখলাম যে উনি বলছেন যে আমরা ভোট বয়কট করব, সেটা আমি ফেসবুকে দেখছি। তো উনি কয়েকদিন পর একটা বিধানসভার উনি ক্যান্ডিডেট হতে পারেন। তো উনি ফেসবুকে দেখে ওনার দলের এজেন্ডার কথা এখানে বলছেন, এটা সত্যিই খুব হাস্যকর। সেকেন্ড হচ্ছে, ভাস্কর বাবুকে যখন উন্নয়নের কথা বলা হচ্ছে, উনি রাষ্ট্রসংঘ থেকে শুরু করে কি উন্নয়নের ডেফিনেশন এখানে বলছেন। আজকে যে মাঠটায় আমরা দাঁড়িয়ে আছি, আমার মনে হয় এটাই উন্নয়নের প্রধান উদাহরণ। ধন্যবাদ। আমি দুজনেরই বক্তব্য খুব সংক্ষেপে নিয়ে নিই, খুব সংক্ষেপে। প্রথমে শফিকুলদা। হ্যাঁ, উন্নয়ন তো হয়েছে। উন্নয়নে যেমন হয়েছে তার সঙ্গে দুর্নীতি হয়েছে, সেটা সবাই জানে। পশ্চিমবঙ্গে কি দুর্নীতি হয়েছে সবাই জানে, যে সারা পশ্চিমবঙ্গে কীভাবে দুর্নীতি হয়েছে বাগনানের মানুষও জানে, আমতার মানুষও জানে, হাওড়ার মানুষও জানে এবং পশ্চিমবঙ্গের মানুষও জানে। বক্তব্য নিয়ে খুব সংক্ষেপে। আমি যিনি প্রশ্ন করলেন তার প্রশ্নের উত্তরে একটা দেব, যে সরকারের কাজ কি, একটা সরকারের কাজ কি? রাস্তা করা, ইলেকট্রিক করা, বিদ্যুৎ করা, মাঠ তৈরি করা, এগুলো সরকারের কাজ। তাহলে সরকারের তো কোনো কাজই নেই। তা সরকার কি করবে? উন্নয়ন যদি এটা নিরিখ হয়, একটা মাঠ তৈরি হয়েছে, এটা উন্নয়নের নিরিখ। আমি মনে হয় আমার এই কথাটা বলা ওনার কাছে খুবই প্রশ্ন। তাহলে উন্নয়ন মানে কি হতে পারে? ধন্যবাদ। আমি ওদিকে বক্তব্য নেব, একটু হাত তুলুন প্লিজ। ম্যাডাম, আপনি এসআইআর নিয়ে বলছিলেন, আমি আমার বুথে বাস্তবে দেখেছি বৈধ ভোটার 7 জনের নাম যে ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সেই লিস্ট থেকে বাদ আছে। তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে প্রতিনিধি এবং কমিশন সহ সরকারের কাছে আমার কোশ্চেন, যে এর পরে কি হবে? তার মধ্যে আমি একজন, আমারও নাম বাদ গেছে। আপনার নামও বাদ গেছে? কি ডিলিটেড দেখাচ্ছে? ডিলিটেড না আন্ডার অ্যাডজুডিকেশন? না না, পুরো ডিলিটেড। আচ্ছা। এবং আপনার যে ডকুমেন্ট চাওয়া হয়েছিল, আধার ভোটার প্যান কার্ড তো নর্মাল ডকুমেন্ট বাদ দিন, এরপরে এডুকেশনাল সার্টিফিকেট, পাসপোর্ট সহ ল্যান্ড সার্টিফিকেট, ল্যান্ড পেপার, এভরিথিং সাবমিট করার পরেও আমার নাম কেন বাদ হলো? এর উত্তর। এই যে ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, ট্রাইব্যুনালে যাব আমার সমস্ত কিছু বৈধ ডকুমেন্ট দেওয়ার পরেও আমার নাম বাদ কেন? আমার মায়ের নাম ভোটার লিস্টে আছে, আমার ওয়াইফের নাম আছে, আমার নাম বাদ কেন? এর উত্তর কে দেবে? খুব গুরুত্বপূর্ণ। এবং আমি কেন ট্রাইব্যুনালে যাবো তো আমি পরে, সে তো আলাদা কথা। আর আমি ট্রাইব্যুনালে যাওয়ার পরে ইলেকশনে আমি ভোট করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভ্যালিড। এবং এই মুহূর্তে আপনার মতো অসংখ্য মানুষের যে জায়গাটা, ধন্যবাদ ভাই, যে জায়গাটা, সেই জায়গাটাকে আপনি তুলে ধরেছেন, খুব ভ্যালিড পয়েন্ট আপনি তুলে ধরেছেন। বিজেপির প্রতিনিধি এখানে নেই, তাই তার কাছে আমরা এই উত্তর চাইতে পারছি না, কিন্তু নিঃসন্দেহে যে বৈধ ভোটার তিনি কেন ট্রাইব্যুনালে যাওয়া, তাকে এই হয়রানিটার মধ্যে দিয়ে কেন যেতে হবে? এই যে প্রশ্নটা, যে তিনি বৈধ ভোটার, আপনি বসুন প্লিজ, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাকে এটার মধ্যে দিয়ে যেতে হবে কেন? তিনি এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও এই প্রশ্নটা কিন্তু থাকবে, যে হয়তো এরপর ট্রাইব্যুনালে তারা যাবেনও, যেতে হবেও। কিন্তু এই যে হয়রানিটা, এর দায়টা তো নির্বাচন কমিশনকে নিতে হবে, এই প্রশ্ন তো তারা তুলতেই পারেন। আমি আর কার বক্তব্য রয়েছে একটু হাত তুলুন প্লিজ। নমস্কার। আমার সিপিএম এর স্ট্যান্ড ভোট বয়কট করা নিয়ে বুঝতে পারলাম, সরকারের যে দল আছে তার বুঝতে পারলাম, কিন্তু
কংগ্রেসের প্রতিনিধির কাছে আমার প্রশ্ন যে ভোট বয়কট করার কথা কেন বলছেন? আপনারা কি সত্যিই ভোট বয়কট করতে চান না? না, উনি তো এটা বলেছেন যে উনি দলীয়ভাবে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, সেটা উনি আগেই ক্লিয়ার না, করে দিয়েছেন। উনি বলছেন যে শুনেছেন কোথাও থেকে। ধন্যবাদ আমার আপনাকে। উনি বলে কথা দিয়েছেন যে হচ্ছে উনি একটা পার্টি- সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যদি এখনো পর্যন্ত কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেনি, যদি দলীয়ভাবে সিদ্ধান্ত হয় সেটা নিঃসন্দেহে পরবর্তীকালে জানা যাবে। কিন্তু শফিকুল বাবু খুব স্পষ্ট করে দিয়েছেন, ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন যে তিনি সেটা সোশ্যাল মিডিয়ায় পেয়েছিলেন। তার উপর ভিত্তি করে দাঁড়িয়ে এখন আর এই আলোচনাটায় আটকে থাকার কোনো মানে হয় না। আমি এদিকে কে হাত তুলছেন তার কাছে যাব। রূপম, একটু তাড়াতাড়ি প্লিজ। সিপিএমের প্রতিনিধির কাছে একটা প্রশ্ন করতে চাই। উনি যে বললেন যে সরকার পক্ষ এটা উন্নতি হয়, রাস্তাঘাট করবে, এটা তো সরকার পক্ষের কর্তব্য। তাহলে ওনারা 34 বছরে কি করেছে? ধন্যবাদ, আমরা সেইগুলো উত্তর দেখতে নিন। পাইনি। ধন্যবাদ, উত্তর নিন। 34 বছরে কোনো মন্ত্রী জেলে যায়নি শিক্ষা চুরি, চাকরি চুরির অজুহাতে। কোন মন্ত্রীকে আপনি দেখাতে পারবেন না। প্রশ্ন হচ্ছে 34 বছর আপনারা কি উন্নয়ন করেছেন? 34 বছরে 1998 সাল থেকে 2010 সাল পর্যন্ত শিক্ষিত বেকারদের স্বপ্ন দেখিয়ে জ্যোতিবাবু 2 লক্ষ মানুষকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিয়েছিলেন। আর আমরা 15 বছর ধরে কি দেখলাম? যারা প্রকৃত মেধা সম্পন্ন মানুষ তাদের পয়সার বিনিময়ে চাকরি বিক্রি হলো, শিক্ষামন্ত্রীরা জেলে ছিল, আর বিজেপির দয়ায় তারা আজকে এটা জামিন বিশ্বজিতের পেয়েছেন। একটু রিঅ্যাকশন নেই। বিশ্বজিৎ, এক সেকেন্ড। শফিকুল দা, এক সেকেন্ড। আমি একটা শুধু কোশ্চেন করব ওনাকে, যদি আপনারা এত কিছু করে থাকেন তাহলে 34 বছর পর মানুষ কেন আপনাদেরকে প্রত্যাখ্যান করলো? এত কিছু যদি করার পরও আপনাদের কাছ থেকে মানুষ কেন মুখ ফুরিয়ে নিল? আমরা দেখেছি, আমরা যারা 30 বছর 35 বছর বয়স হয়েছে, যে রাস্তাঘাট এলাকা কিভাবে সন্ত্রাসের পরিবেশ ছিল। একটা রাস্তা দিয়ে সন্ধ্যার পর আর কাউকে যেতে পারতো না। তাহলে এত কিছু যদি আপনারা করে থাকেন, বেকার যুবকদের স্বপ্ন দিয়ে আপনারা 2 কোটি না 2 লক্ষ চাকরি দিয়েছেন, তাহলে বাংলার মানুষ 2011 সালে আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে আমি নিল এর কেন? উত্তর নেব। একটা ছোট্ট ব্রেক আমাকে তার আগে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি ভোটের ক্যারাভান নিয়ে। দেখতে থাকুন কলকাতা টিভি।